সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের প্যাথোলজির সেল ইনজুরি এবং অ্যাডাপ্টেশন লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। আমি ঢাকা মেডিকেল কলেজে নিউরোসার্জের রেসিডেন্ট হিসেবে আছি। প্রিয় চিকিৎসকবৃন্দ, অল্প কয়েকদিন আগেই হয়ে গেল আমাদের মার্চ 2024 সেশনের রেসিডেন্সি এক্সাম। অনেকদিন পরে একটা 200 নম্বরের পরীক্ষা হলো। বিগত 3টা বছর ডিপ্লোমা এবং রেসিডেন্সি পরীক্ষাগুলো 100 নম্বরে হয়েছিল। তো এবার প্রশ্নের প্যাটার্নে কিছুটা চেঞ্জ এসেছে। আমরা আজকে শুরুতেই দেখে নেব যে রেসিডেন্সি পরীক্ষায় এবার আমাদের এই চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন এসেছে, কোন কোন টপিকস গুলো ইম্পর্টেন্ট। আর প্রিয় চিকিৎসকবৃন্দ, প্যাথোলজি সম্পর্কে যদি প্রথমে কিছু কথা বলে নিই, তাহলে হলো রেসিডেন্সিতে অল্প যে কয়েকটা সাবজেক্ট আপনি যতটুকু ইনপুট দিবেন পরীক্ষার হলে ঠিক ততটুকু আউটপুট পাবেন। এই সাবজেক্টগুলো কখনোই পরীক্ষার হলে আপনার সাথে বেইমানি করবে না। অর্থাৎ আপনি যদি তাকে ভালোবাসেন, প্যাথোলজিকে ভালোবাসেন, সময় দিয়ে প্যাথোলজিটা পড়েন, আমরা মেন্টররা লেকচারে যে ইম্পর্টেন্ট টপিকস গুলো আমরা পড়াই দিচ্ছি, বুঝাই দিচ্ছি, এগুলো যদি আপনি ক্লাসে ক্লিয়ার হয়ে নেন, তাহলে অবশ্যই পরীক্ষার হলে আপনি প্যাথোলজি থেকে 90%-এর বেশি মার্কস পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সেল ইনজুরি অ্যাডাপ্টেশন প্যাথোলজির ইম্পর্টেন্ট 5টা চ্যাপ্টারের মধ্যে একটা চ্যাপ্টার। এই সেল ইনজুরি অ্যাডাপ্টেশন থেকে এবার শুধু এই চ্যাপ্টার থেকেই টোটাল 200টা কোশ্চেনের মধ্যে 5টা কোশ্চেন এসেছে এবার রেসিডেন্সি পরীক্ষায়। আমরা শুরুতেই একটু কোশ্চেনগুলো দেখে নেব। প্রথমে কোশ্চেন এসেছে যে হোয়াট আর অফ দ্য ফলোইং আর এক্সাম্পল অফ লিকুইফেক্টিভ নেক্রোসিস। আমরা কিন্তু এখন আনসার গুলো দিব না, আমরা আনসার গুলো আমাদের যখন টপিক্সটা আলোচনা করবো টপিক্সের শেষে আমরা এই কোশ্চেনগুলো ইনশাল্লাহ সলভ করব। প্রথমে আমরা কোশ্চেনগুলো দেখে নিই। সেকেন্ড একটা কোশ্চেন এসেছে, এটা একটা নতুন কোশ্চেন। এভাবে কোশ্চেন এর আগে রেসিডেন্সিতে ফ্রি রেডিক্যাল থেকে বা অ্যান্টিঅক্সিডেন্ট থেকে আসেনি। এই কোশ্চেনটা একটু নতুন। কোশ্চেনটা কি? দ্য চেইন ব্রেকিং অ্যান্টিঅক্সিডেন্ট ইজ অর আর, অর্থাৎ নিচের কোনটা কোনটা চেইন ব্রেকিং অ্যান্টিঅক্সিডেন্ট। এই কোশ্চেনটা একটা কমন কোশ্চেন। হোয়াট অফ দ্য ফলোইং ম্যালিগন্যান্সি হ্যাভ সামোয়া বডিজ, নিচের কোন কোন ম্যালিগন্যান্ট কন্ডিশনে সামোয়া বডি পাওয়া যায়। তারপরে কোশ্চেনটা হলো যে কি, ফ্রি রেডিক্যাল কজ সেল ইনজুরি বাই, কোন কোন মেকানিজমের মাধ্যমে ফ্রি রেডিক্যাল সেল ইনজুরি করে থাকে। এবং পঞ্চম যে কোশ্চেনটা এবার রেসিডেন্সি পরীক্ষায় চ্যাপ্টার থেকে এসেছে, কজ অফ অ্যাট্রোফি ইনক্লুড, অর্থাৎ অ্যাট্রোফির অনেকগুলো কজের মধ্যে কিছু কজ আমাদের পরীক্ষায় এসেছে। ডিপ্লোমা 2023 সেশনেও এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন এসেছে, সেটা হলো লিকুইফেক্টিভ নেক্রোসিস ইজ সিন ইন, অর্থাৎ লিকুইফেক্টিভ নেক্রোসিসের কিছু এক্সাম্পল থেকে একটা কোশ্চেন চলে এসেছে। তাহলে শুধুমাত্র কোশ্চেনগুলো যদি আমরা দেখি, দেখলাম যে শুধু এই চ্যাপ্টার থেকে 5টা কোশ্চেন এই রেসিডেন্সি পরীক্ষায় আসছে। এবং অ্যাভারেজ যদি আমরা আলোচনা করি, বিগত 5 বছরের ডিপ্লোমা এবং 5 বছরের রেসিডেন্সি এক্সাম যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখতে পাবো টোটাল 100% কোশ্চেনের মধ্যে 2 থেকে 3% কোশ্চেন, অর্থাৎ 100 নম্বরের মধ্যে 2 থেকে 3টা, এবং 200 নম্বরের পরীক্ষার মধ্যে 4 থেকে 6টা কোশ্চেন অ্যাভারেজ এই চ্যাপ্টার থেকে চলে আসে। সহজ একটা চ্যাপ্টার, আপনি যদি একটু মনোযোগ দিয়ে চ্যাপ্টারটা পড়ে ফেলেন, তাহলে অবশ্যই আপনি পরীক্ষাতে 100% মার্কস এই চ্যাপ্টার থেকে ক্যারি করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা শুরুতে যে টপিকসটা আজকে আলোচনা করব, টপিকসটা হলো সেল ইনজুরি। সেল ইনজুরি থেকে সর্বপ্রথম আমরা জেনে নিব যে কি কি কারণে সেল ইনজুরি হতে পারে, অর্থাৎ কজ অফ সেল ইনজুরি। কজ অফ সেল ইনজুরিটা পরীক্ষার জন্য যদি আমরা বলে থাকি, এটা হচ্ছে একটা 5 স্টার টপিকস। কেমন? অর্থাৎ সেল ইনজুরি থেকে বিগত 5 বছরের ডিপ্লোমা প্লাস রেসিডেন্সি কোশ্চেন যদি আমরা অ্যানালাইসিস করি, আমরা দেখব যে এভরি অল্টারনেট ইয়ার প্রত্যেকবারই কোনো না কোনো পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে কোশ্চেন এসে থাকে। তাহলে কজ অফ সেল ইনজুরি পরীক্ষার জন্য একটা 5 স্টার টপিকস। এটা আমাদের নতুন যে শীট, আমাদের 12তম এডিশন, ওই শীটের 3 এবং 4 নম্বর পৃষ্ঠায় এই টপিকসটা আলোচনা করা আছে। তাহলে সেল ইনজুরির কজ গুলোকে টোটাল 7টা কজে ভাগ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এন্ড মোস্ট কমন কজ অফ সেল ইনজুরি যদি কি আমাদেরকে কোশ্চেন করে, আমরা আনসার দেব হচ্ছে অক্সিজেন ডিপ্রাইভেশন। সেটা যে কারণেই হোক, অক্সিজেন ডিপ্রাইভেশন আমরা সবাই জানি হাইপোক্সিয়ার কারণে হতে পারে, ইস্কেমিয়ার কারণে হতে পারে, যে কারণেই হোক না কেন, অর্থাৎ দ্য মোস্ট কমন কজ অফ সেল ইনজুরি হচ্ছে অক্সিজেন ডিপ্রাইভেশন। এটা প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে। অক্সিজেন ডিপ্রাইভেশন ছাড়াও আরো 6টা কজ সেল ইনজুরি করতে পারে। যেমন দ্বিতীয় যে কজটা, সেটা হলো ফিজিক্যাল এজেন্ট। ফিজিক্যাল এজেন্টের মধ্যে অনেকগুলো ফিজিক্যাল এজেন্ট আছে, মেকানিক্যাল ট্রমা, রেডিয়েশন, ইলেকট্রিক শক, এগুলো সেল ইনজুরি করতে পারে। তবে দুটো ফিজিক্যাল এজেন্ট পরীক্ষার জন্য স্পেশাল, ঠিক আছে? এই দুটো স্যারদের জন্য খুব ফেভারিট টপিকস, যে দুটো থেকে স্যারা কোশ্চেন করতে পারে, এসবিএ অথবা এমসিকিউ। একটা হলো কি, এক্সট্রিমস অফ টেম্পারেচার, বার্ন অর ডিপ কোল্ড, ঠিক আছে? এটা সেল ইনজুরি করতে পারে।
আর একটা হলো সাডেন চেঞ্জ ইন অ্যাটমসফিয়ারিক প্রেশার, দ্যাট ক্যান অলসো কজ সেল ইনজুরি। তাহলে 5টা ফিজিক্যাল এজেন্টের আমরা নাম জেনে ফেললাম, যে 5টা ফিজিক্যাল এজেন্ট সেল ইনজুরি করতে পারে। এখানে এই যে সাডেন চেঞ্জ ইন অ্যাটমসফিয়ারিক প্রেশার, এটা কিভাবে সেল ইনজুরি করে? এটা সেল ইনজুরি যেভাবে করে, এই মেকানিজমটাকে বলা হলো ডিকম্প্রেশন সিকনেস। এটা আমরা এখন একটু ক্লিয়ার হয়ে নেব যে হোয়াট ইজ ডিকম্প্রেশন সিকনেস। আমরা ধরে নিলাম একজন ডুবুরি, এটা সাগরের পৃষ্ঠদেশ, কোনো একটা অনুসন্ধানের কাজে বা গবেষণার কাজে সাগরের 500 ফুট গভীরে উনি যাচ্ছেন। 500 ফুট গভীর। আমরা সবাই জানি যে আমাদের সমুদ্র পৃষ্ঠের টেম্পারেচারটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার, এবং আমরা সমুদ্রের যত গভীরে যাচ্ছি আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেশার তত বৃদ্ধি পায়। ইউজুয়ালি একটা ডুবুরি যখন 500 ফুট গভীরে যাবে তখন ওনার যাওয়ার সময়টা একটু বেশি লাগবে। ধরে নিলাম উনি 5 মিনিটে সমুদ্রের গভীরে গেলেন, কিন্তু গভীরে অনুসন্ধানের কাজ শেষে, অনুসন্ধান কাজ করতে করতে ওনার অক্সিজেন ফুরায় আসে। এ কারণে ডুবুরির কাজ শেষে যখন উপরের দিকে ফেরত আসেন, খুব দ্রুত ফেরত আসতে হয়, তাকে তুলনামূলক দ্রুত ফেরত আসতে হয়। অর্থাৎ যে 500 ফিটটা যাওয়ার সময় উনি 5 মিনিট সময় লাগাইছিলেন, ঠিক সেম 500 ফিট ওঠার সময় দেখা যাচ্ছে উনি 1 মিনিটের মধ্যে চলে আসতেছেন। তাহলে ঘটনাটা কি হয়? ঘটনাটা যেটা হয় সেটা হলো আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেশারের উপর ডিপেন্ড করে আমাদের ব্লাডে কি পরিমাণ গ্যাস ডিজলভ থাকবে। কেমন? ইউজুয়ালি আমাদের বাতাসে কি থাকে? নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে এবং কার্বন ডাইঅক্সাইড থাকে, এবং আমাদের ব্লাডে সবসময় অ্যাটমসফিয়ারিক প্রেশারের সাথে সমানুপাতে ইন প্রপোর্শনেট টু কিছু অক্সিজেন, কিছু কার্বন ডাইঅক্সাইড এবং কিছু নাইট্রোজেন সবসময় ডিজলভ কন্ডিশনে থাকে। তাহলে বিষয়টা কি হবে? যখন একজন ডুবুরি লো অ্যাটমসফিয়ারিক প্রেশার থেকে হাই অ্যাটমসফিয়ারিক প্রেশারের দিকে যাচ্ছে, অর্থাৎ সমুদ্রের গভীরে যাচ্ছে, তখন তার ব্লাডে অ্যাটমসফিয়ারিক প্রেশার বাড়ার কারণে ডিজলভ অক্সিজেন, ডিজলভ কার্বন ডাইঅক্সাইড এবং ডিজলভ নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যাবে, অর্থাৎ ডিজলভ গ্যাসের পরিমাণ বেড়ে যাবে। কথাটা খেয়াল করতে হবে, গ্যাসগুলো কিন্তু ডিজলভ ফর্মে থাকতেছে। কার্বন ডাইঅক্সাইড থাকতেছে ইন দ্য ফর্ম অফ বাইকার্বনেট, অক্সিজেন হয়তো হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে ফেলতেছে, এবং নাইট্রোজেন হয়তো অন্য কোনো সাবস্টেন্সের সাথে বাইন্ড করে ফেলতেছে। ওরা কেউই কিন্তু আসলে গ্যাস বাবল ফর্মে নাই, সবাই ডিজলভ ফর্মে আছে। এখন যখন এই ডুবুরি আবার উপরের দিকে উঠে আসবে, হাই অ্যাটমসফিয়ারিক প্রেশার থেকে লো অ্যাটমসফিয়ারিক প্রেশারের দিকে আসবে, তখন কি হওয়ার কথা? তাহলে একই উল্টা হওয়ার কথা। যেহেতু অ্যাটমসফিয়ারিক প্রেশার কমে যাচ্ছে, ব্লাডে ডিজলভ অক্সিজেন, ডিজলভ কার্বন ডাইঅক্সাইড কমে যাওয়ার কথা, আসলেই কমে যায়। কিন্তু এই কমে যাওয়ার জন্য তাকে একটা নির্দিষ্ট সময় আপনাকে দিতে হবে। যখন ডুবুরি খুব দ্রুত কুইকলি গভীর জায়গা থেকে হাই অ্যাটমসফিয়ারিক প্রেশার থেকে লো অ্যাটমসফিয়ারিক প্রেশারের দিকে চলে যায়, তখন এই ডিজলভ গ্যাসটা আমাদের বডি তাড়াতাড়ি বের করতে পারে না। ফলে কি হয়? এই ডিজলভ গ্যাসটা আর্টারির মধ্যে বা ভেইনের মধ্যে, আমাদের ভেসেলের মধ্যে ডিজলভ কন্ডিশন থেকে গ্যাস কন্ডিশনে ট্রান্সফর্ম হয়, এবং গ্যাস মানে হচ্ছে অ্যাম্বুলাস। এই যে এটা হঠাৎ করে খুব কুইক অ্যাটমসফিয়ারিক প্রেশার চেঞ্জ হওয়ার কারণে বডি সেটার সাথে অ্যাকোমোডেট করতে না পেরে এই ডিজলভ গ্যাসটা বাবলে পরিণত হলো, এবং আলটিমেটলি সেটা কোনো একটা আর্টারিকে বা কোনো একটা ভেনকে অক্লুড করলো, দ্যাট আলটিমেটলি কজ সেল ইনজুরি। কিভাবে? ভায়া দ্য প্রসেস অফ ইসকেমিয়া। সো এই যে টোটাল প্রসেসটা, এটাকে বলা হয় হচ্ছে ডিকম্প্রেশন সিকনেস। ডিকম্প্রেশন সিকনেস, এটা আমাদের হেমোডাইনামিক্স চ্যাপ্টারে সুন্দরভাবে আলোচনা করা আছে। তবে এটা এই জায়গায় যেহেতু রিলেভেন্ট, এই জন্য আমরা এখানে আলোচনা করে ফেললাম। তাহলে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, আমাদেরকে যদি কেউ কোশ্চেন করে যে দুটো ফিজিক্যাল এজেন্টের নাম বলতে, যে দুটো ফিজিক্যাল এজেন্ট সেল ইনজুরি করে, তাহলে আমরা একটা বলবো হচ্ছে এক্সট্রিমস অফ টেম্পারেচার, এটা হচ্ছে বার্ন অর ডিপ কোল্ড, যেটা সেল ইনজুরি করতে পারে। এরকম আর একটা ইম্পর্টেন্ট ফিজিক্যাল এজেন্ট হলো সাডেন চেঞ্জ ইন অ্যাটমসফিয়ারিক প্রেশার ক্যান কজ সেল ইনজুরি, এবং এটা বেশি কোন ক্ষেত্রে বেশি হয়? যখন আমরা হাই অ্যাটমসফিয়ারিক প্রেশার থেকে লো অ্যাটমসফিয়ারিক প্রেশারের দিকে খুব কুইকলি কি করি? পজিশন চেঞ্জ করি। এটার বেস্ট এক্সাম্পল হচ্ছে কার ক্ষেত্রে? ডুবুরির ক্ষেত্রে। এখন যে মেকানিজমের মাধ্যমে এই প্রবলেমটা হয়, সেই মেকানিজমটাকে আমরা কি বলছি? ডিকম্প্রেশন সিকনেস। ফিজিক্যাল এজেন্টের পরে যদি আমরা দেখি, কিছু কেমিক্যাল এজেন্ট আছে যেগুলো সেল ইনজুরি করতে পারে। যেমন আমরা সবাই জানি আমাদের জীবন বাঁচানোর জন্য অক্সিজেন, গ্লুকোজ এবং ইলেকট্রোলাইট, সল্ট এসেনশিয়াল। এগুলো আমাদের বডির ইন্টারনাল এনভায়রনমেন্টে সবসময় কোনো না কোনো ইম্পর্টেন্ট রোল প্লে করে। কিন্তু ঠিক সেম অক্সিজেন, সেম গ্লুকোজ এবং সেম ইলেকট্রোলাইট অর সল্ট যদি হাই কনসেন্ট্রেশনে আমাদের বডিতে প্রবেশ করে, তাহলে সেটা আমাদের সেল ইনজুরি করতে পারে।
যেমন একদম প্রথমে যেটা লেখা আছে কেমিক্যাল এজেন্টের মধ্যে যে ইভেন অক্সিজেন এট হাই কনসেন্ট্রেশন ক্যান কজ সেল ইনজুরি। যেমন এটার বেস্ট এক্সাম্পলটা কি, আমরা ইন্টার্নশিপের সময় দেখছি যে একটা সিওপিডির পেশেন্ট যখন আমাদের কাছে রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসছিল, আমরা কিন্তু প্রথমেই যখন অক্সিজেনটা তাকে দিছি খুব কশাসলি অক্সিজেন দিছি, এবং অক্সিজেন অর্ডার দেওয়ার সময় আমরা একটা কথা খুব সুন্দরভাবে লিখে দিয়েছিলাম, সেটা হলো যে অক্সিজেনটা দিতে হয় লো কনসেন্ট্রেশনে, 2 to 3 লিটার পার মিনিট রেটে আমরা অক্সিজেনটা দিয়েছিলাম। কেন আমরা ইচ্ছা করে লো কনসেন্ট্রেশন অক্সিজেনটা দিয়েছিলাম? কারণ হাই কনসেন্ট্রেশনে যদি অক্সিজেন দেওয়া হয় একটা সিওপিডির পেশেন্টকে, তাহলে তার রেসপিরেশনের জন্য যে অনলি হাইপক্সিক ড্রাইভটা থাকে সেই হাইপক্সিক ড্রাইভটা নষ্ট হয়ে যায়, ফলে তার দুর্ঘটনা ঘটার চান্সটা বেড়ে যায়। তাহলে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে যে অক্সিজেন জীবন বাঁচায়, ঠিক সেম অক্সিজেন যদি আমরা অ্যাবনর্মাল পেশেন্টের ক্ষেত্রে অ্যাবনর্মালি হাই দিয়ে ফেলি, হাই কনসেন্ট্রেশনে দিয়ে ফেলি, তাহলে সেটা তার জন্য সেল ইনজুরি এমনকি মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। সেকেন্ডে যে কজটা দেওয়া আছে কেমিক্যাল এজেন্টের মধ্যে সেটা হলো গ্লুকোজ অর সল্ট ইন হাইপারটোনিক সলিউশন। এটাও আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে দেখছি যে কোনো একটা পেশেন্ট আমার কাছে হাইপোনেট্রিমিয়া নিয়ে আসলো, আমি তার হাইপোনেট্রিমিয়া কারেকশন করার উদ্যোগ নিলাম। আমরা সবাই জানি যে হাইপোনেট্রিমিয়া আমরা 3টা ভাবে কারেকশন করতে পারি। আমরা অনেক সময় সোডিয়াম ক্লোরাইড ট্যাবলেট তাকে খেতে দিই, আমরা অনেক সময় সোডিয়াম ক্লোরাইড সলিউশন 0.9% তাকে ইনফিউজ করি, অথবা 0.9% যদি কাজ না হয় প্রয়োজন বোধে আমরা 3% সোডিয়াম ক্লোরাইড পর্যন্ত ইউজ করে থাকি। তবে 3% সোডিয়াম ক্লোরাইডটা হচ্ছে একটা হাইপারটোনিক সলিউশন, এবং যখন আমরা একটা হাইপারটোনিক সলিউশন 3% সোডিয়াম ক্লোরাইড দিয়ে কোনো একটা পেশেন্টের হাইপোনেট্রিমিয়া কারেকশন করি, তখন আমাদেরকে একটা ইনফরমেশন বারবার আমাদের সিএ রেজিস্টার ভাইয়েরা আমাদের স্যাররা শিখাইছিলেন, সেটা হচ্ছে কখনোই খুব অ্যাগ্রেসিভলি হাইপারটোনিক সলিউশন দিয়ে আমরা হাইপোনেট্রিমিয়া কারেকশন করব না। কারণ বডিতে যদি হাইপারটোনিক সলিউশন সেটা 3% সোডিয়াম ক্লোরাইড হোক বা সেটা 10% ডিএ হোক, যদি খুব কুইকলি প্রবেশ করে তাহলে সেটা আমাদের কি করতে পারে, আমাদের সেল ইনজুরি করতে পারে। যার বেস্ট এক্সাম্পল হচ্ছে 3% সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে পন্টাইন ডিমাইলিনেশন হয়। অর্থাৎ খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে যে 3% সোডিয়াম ক্লোরাইড যদি আমরা কোনো একটা পেশেন্টের হাইপোনেট্রিমিয়া কারেকশন করতে গিয়ে অ্যাগ্রেসিভলি সেটা ইনফিউজ করি, তাহলে সেটা আমাদের পন্টাইন ডিমাইলিনেশন করে আমাদের কার্ডিওরেসপিরেটরি সেন্টারকে অ্যারেস্ট করার মাধ্যমে মৃত্যুর কারণ হিসেবে কাজ করতে পারে। সো ভেরি মাচ ইম্পর্টেন্ট। কেমিক্যাল এজেন্টের মধ্যে আরেকটা কেমিক্যাল এজেন্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সায়ানাইড। হোয়াট ইজ সায়ানাইড? এটা হচ্ছে পটাশিয়াম সায়ানাইড, যেটা ওয়ার্ল্ড ওয়াইড সুইসাইডের জন্য, বিশেষ করে যারা স্পাই হিসাবে কাজ করে তারা সুইসাইডের জন্য এই পটাশিয়াম সায়ানাইডটা ইউজ করে। এই জন্য পটাশিয়াম সায়ানাইড পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এটা ছাড়াও কিছু ইনফেকশাস এজেন্ট যার সাথে আমরা ছোট থেকে পরিচিত আমাদের মেডিকেল লাইফ থেকে, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট, তারা সেল ইনজুরি করতে পারে। কিছু ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশন আছে, যেমন অটোইমিউন রিঅ্যাকশন। অটোইমিউন রিঅ্যাকশনে একটা অটোইমিউন ডিজিজে বডির একটা টার্গেট অর্গানে ড্যামেজ হয়, সেল ইনজুরি হয়। অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন খুব ইম্পর্টেন্ট একটা আমাদের ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশন। অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশনে বডির মাল্টিপল অর্গানে মাল্টিপল সাইটে সেল ডিস্ট্রাকশন হয়ে থাকে। এরপরে আমরা দেখবো যে কিছু জেনেটিক অ্যাবনর্মালিটি আছে যেগুলোর কারণে সেল ইনজুরি হতে পারে। দুটো জেনেটিক অ্যাবনর্মালিটি খুব ইম্পর্টেন্ট, একটা হলো ডাউন সিনড্রোম আর একটা হলো সিকল সেল অ্যানিমিয়া। ডাউন সিনড্রোম এবং সিকল সেল অ্যানিমিয়াতে বডির মাল্টিপল অর্গানে মাল্টিপল সাইটে সেল ইনজুরি হয়ে থাকে। আরেকটা জিনিস জেনেটিক অ্যাবনর্মালিটির মধ্যে লেখা আছে স্পেশালি, সেটা হচ্ছে ইনবর্ন এরর অফ মেটাবলিজম। এটা কি জিনিস? ইনবর্ন এরর অফ মেটাবলিজমটা হচ্ছে বেসিক্যালি আমাদের যত এনজাইম ডেফিসিয়েন্সি আমরা ছোট থেকে শিখছি, গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজিনাস ডেফিসিয়েন্সি, আমরা দেখেছি পাইরুভেট কাইনেজ ডেফিসিয়েন্সি। এই যে এনজাইম ডেফিসিয়েন্সি গুলোকে কালেকটিভলি বলা হয় ইনবর্ন এরর অফ মেটাবলিজম। দেখা যায় আমরা পড়ে আসছিলাম যে গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজিনাস ডেফিসিয়েন্সি যদি কারো থাকে, কারো যদি পাইরুভেট কাইনেজ ডেফিসিয়েন্সি থাকে, তাহলে তার হেমোলাইটিক অ্যানিমিয়া হয়, অর্থাৎ তার আরবিসি গুলো ডিস্ট্রয় হয়ে যায়। তাহলে ইনবর্ন এরর অফ মেটাবলিজম একটা ইম্পর্টেন্ট জেনেটিক অ্যাবনর্মালিটি যেটা সেল ইনজুরির জন্য একটা ইম্পর্টেন্ট কজ হিসাবে কাজ করে। এবং সর্বশেষ সেল ইনজুরির যে কজটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা হলো নিউট্রিশনাল ইমব্যালেন্স। আমাদের ওয়ার্ডটা একটু খেয়াল করি, আমাদেরকে কিন্তু বলে নাই যে হাইপোনিউট্রিশন, ওয়ার্ডটা কি বলছে? নিউট্রিশনাল ইমব্যালেন্স। তার মানে হলো বোথ হাইপোনিউট্রিশন এন্ড ওভার নিউট্রিশন দুটোতেই কিন্তু সেল ইনজুরি হতে পারে। এটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। যেমন কোনো একটা পেশেন্ট সাইকোলজিক্যাল প্রবলেম আছে, অ্যানোরেক্সিয়া নার্ভোসা, সে খায় না, হাইপোনিউট্রিশন, তার সেল ইনজুরি হওয়ার চান্স বেড়ে যাবে। কারো প্রোটিন অ্যালার্জি, মেল নিউট্রিশন। আবার আরেকজন অনেক বেশি খাওয়া দাওয়া করে, কিন্তু অনেক বেশি খাওয়া দাওয়া করার কারণে তার ব্লাড ভেসেলে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক ফর্মেশন হয়ে তার মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়ে যাচ্ছে, তার স্ট্রোক হয়ে যাচ্ছে। তাহলে মনে রাখতে হবে, আমি আবার রিপিট করছি, বোথ ওভার নিউট্রিশন অ্যান্ড আন্ডার নিউট্রিশন দুটোই সেল ইনজুরির কজ হিসেবে কাজ করতে পারে।
তাহলে প্রিয় চিকিৎসকবৃন্দ, আমরা যদি একটু রিক্যাপিচুলেট করি, আমরা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক এইমাত্র পড়ে ফেললাম, যেটা হলো কজ অফ সেল ইনজুরি। কজ অফ সেল ইনজুরি টোটাল 60টা। এর মধ্যে সবচেয়ে 90% কেসে সেল ইনজুরির জন্য যেটা কালপিট হিসাবে কাজ করে, যেটাকে আমরা বললাম মোস্ট কমন কজ অফ সেল ইনজুরি, সেটা হলো অক্সিজেন ডিপ্রাইভেশন। এটা ছাড়াও কিছু ফিজিক্যাল এজেন্ট আছে, লাইক সাডেন চেঞ্জ ইন অ্যাটমসফিয়ারিক প্রেশার অর এক্সট্রিমস অফ টেম্পারেচার। এই ফিজিক্যাল এজেন্টগুলোর কারণে সেল ইনজুরি হতে পারে। কিছু কেমিক্যাল এজেন্ট আছে, যেমন গ্লুকোজ, সল্ট, অক্সিজেন, সায়ানাইড, এগুলো আমাদের সেল ইনজুরি করতে পারে। গ্লুকোজ, সল্ট এবং আমাদের অক্সিজেন, এরা সেল ইনজুরি কখন করবে? যদি এরা বডিতে হাই কনসেন্ট্রেশনে প্রবেশ করে। আমরা দেখলাম যে কেমিক্যাল এজেন্টের পরে কিছু ইনফেকশাস এজেন্ট আছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট, তারা সেল ইনজুরি করে। অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন, অটোইমিউন ডিজিজ, এগুলোতে সেল ইনজুরি হয়ে থাকে। 3টা জেনেটিক অ্যাবনরমালিটির আমরা নাম জানলাম। 2টো হলো ডাউন সিনড্রোম এবং সিকেল সেল অ্যানিমিয়া, আর একটা হচ্ছে অনেকগুলো রোগের একটা হেডলাইন, যেটাকে আমরা বলছি ইনবর্ন এরর অফ মেটাবলিজম, বেসিক্যালি এনজাইম ডেফিসিয়েন্সি। মাল্টিপল এনজাইম ডেফিসিয়েন্সিতে বডিতে মাল্টিপল মেকানিজমের মাধ্যমে সেল ইনজুরি হতে পারে। এবং সর্বশেষ আমরা দেখলাম নিউট্রিশনাল ইমব্যালেন্স। ওকে, বোথ ওভার নিউট্রিশন এন্ড হাইপার নিউট্রিশন সেল ইনজুরির জন্য একটা ইম্পর্টেন্ট ক্যাটালিস্ট হিসেবে কাজ করে থাকে। ওকে, সেল ইনজুরির পরে এখন আমি যে টপিকসটা আলোচনা করতে চাচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট। ইউজুয়ালি কোন একটা টিস্যুতে যে কারণেই সেল ইনজুরি হোক না কেন, সেই সেল ইনজুরিটাকে আমরা ইউজুয়ালি দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। দেখার উপায় কি কি আছে? দেখার উপায় হয় আমরা মাইক্রোস্কোপের মাধ্যমে দেখব, অথবা আমরা খালি চোখে দেখার চেষ্টা করব। এই যে কোনো কিছু আমরা দেখে যে চেঞ্জটা লক্ষ্য করা যায়, সেটাকে বলা হয় প্যাথোলজির ভাষায় মরফোলজিক্যাল চেঞ্জ। কেমন? আবার আরেকটা চেঞ্জ আছে, সেটা হচ্ছে বায়োকেমিক্যাল চেঞ্জ, যেটা চোখে দেখা যায় না, কিন্তু যেটাকে পরীক্ষার মাধ্যমে আমরা কি করতে পারি? ইন্টারপ্রিট করতে পারি। যেমন কোনো একটা পেশেন্ট আপনার কাছে ইমার্জেন্সি ডিউটিতে চেস্ট পেইন এবং ভমিটিং নিয়ে আসলো, ঠিক আছে? আপনার ফার্স্ট ক্লিনিক্যাল ডায়াগনোসিসটাই হবে হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, সাসপেক্টেড এমআই। এটা এনশিওর করার জন্য আপনি কি করলেন? আপনি একটা ইসিজি করলেন। ইসিজিতে আমরা যে ফাইন্ডিংস গুলো আশা করি, যে আমি হয়তো তার একটি ইনভার্সন পাবো, আমি হয়তো এসটি এলিভেশন বা এসটি ডিপ্রেশন পাবো, অথবা আমি হয়তো তার একটা প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ পাবো। কিন্তু দেখা গেল যে তার ইসিজিতে কোনো চেঞ্জই নাই। ইসিজিতে যদি কোনো চেঞ্জ না আসে, আমরা কি মায়োকার্ডিয়াল ইনফেকশনের যে ডায়াগনোসিসটা সাসপেক্ট করছি সেটাকে আমরা বাদ দিয়ে দিই, এক্সক্লুড করে দিই? না, আমরা কিন্তু সেটা এক্সক্লুড করি না। আমরা কিন্তু আমাদের ক্লিনিক্যাল ডায়াগনোসিসে এখনো পর্যন্ত কি থাকি? অনড় থাকি। ক্লিনিক্যাল ডায়াগনোসিসকে কনফার্ম করার জন্য ইসিজি নর্মাল আসার পরেও আমরা কিন্তু তাকে ছেড়ে দিই না। আমরা তখন কি করি? একটা ইম্পর্টেন্ট টেস্ট করি, যার নাম হচ্ছে ট্রপোনিন আই টেস্ট। ট্রপোনিন আই কি? ট্রপোনিন আই কি হার্টের মরফোলজি দেখে? না, ট্রপোনিন আইটা একটা হচ্ছে বায়োকেমিক্যাল মার্কার, যেটা ব্লাডে আফটার এমআই অর ডিউরিং এমআই বেড়ে যায়। সেটা যদি বেড়ে যায়, সেটাকে ইন্টারপ্রিট করার মাধ্যমে আমরা ডায়াগনোসিসটা কনফার্ম করি যে হ্যাঁ, এই পেশেন্টের কি হচ্ছে? মায়োকার্ডিয়াল ইনফেকশন হচ্ছে, তার কার্ডিয়াক মাসলে কিছু সেল মারা যাচ্ছে, নেক্রোসিস হচ্ছে, সেল ইনজুরি হচ্ছে। তাহলে প্রিয় চিকিৎসকবৃন্দ, আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, যে কোনো একটা জায়গায় যখন সেল ইনজুরি হবে, সেটাকে দুটা দিক থেকে ইন্টারপ্রিট করার সুযোগ আছে। একটা হলো মরফোলজিক্যাল সাইড, আর একটা হলো বায়োকেমিক্যাল সাইড। তাহলে সেল ইনজুরিকে আমরা দুটো অ্যাঙ্গেল থেকে এখন থেকে বোঝার চেষ্টা করব। মরফোলজি বোঝার জন্য আবার আমরা 3টা ওয়ে ইউজ করি। একটা হলো আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে যে মরফোলজিটা দেখি, সেটাকে বলা হয় আলট্রাস্ট্রাকচারাল চেঞ্জ। নর্মাল মাইক্রোস্কোপের মাধ্যমে যে মরফোলজিক্যাল চেঞ্জটা দেখা যায়, সেটাকে বলা হয় লাইট মাইক্রোস্কোপিক চেঞ্জ। আর খালি চোখেই যখন একটা চেঞ্জ দেখা যায়, তখন সেটাকে আমরা বলি গ্রস মরফোলজিক্যাল চেঞ্জ। তাহলে আমরা যদি একটু বুদ্ধি খাটাই, বলেন তো, এই যে চেঞ্জ গুলো হবে, মরফোলজিক্যাল চেঞ্জ, এগুলো অবশ্যই সময়ের সাথে সাথে আরো বেশি গভীর চেঞ্জ হবে, সময়ের সাথে সাথে চেঞ্জ গুলো আরো বেশি প্রমিনেন্ট হবে। একেবারে সেল ইনজুরি শুরুতে যদি আমি কোনো একটা সেলের মরফোলজিক্যাল চেঞ্জ দেখতে চাই, তাহলে আমাকে সবচেয়ে দামি মাইক্রোস্কোপটা ইউজ করতে হবে, যেটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ। সময়ের সাথে সাথে চেঞ্জ গুলো যখন আরো প্রমিনেন্ট হবে, তখন আপনি লাইট মাইক্রোস্কোপ দিয়েই অনেকগুলো চেঞ্জ বুঝতে পারবেন। এবং যখন নেক্রোসিসটা অথবা সেল ইনজুরিটা একদম কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি খালি চোখেই ওই চেঞ্জটা চোখে দেখতে পাবেন, যেটাকে আমরা বলি গ্রস মরফোলজিক্যাল চেঞ্জ। কিন্তু মনে রাখতে হবে, একদম দামি মাইক্রোস্কোপ অর্থাৎ ইলেকট্রন মাইক্রোস্কোপ ইউজ করে যখন আপনি চেঞ্জগুলো দেখতে পাবেন, তার আগেও আপনি কিছু চেঞ্জ সেল ইনজুরির কারণে পাবেন। সেই চেঞ্জগুলো হলো বায়োকেমিক্যাল চেঞ্জ। বলা হয়ে থাকে বায়োকেমিক্যাল সেল ডেথ সবার আগে হয়, মরফোলজিক্যাল ডেথের আগে কি হয়? বায়োকেমিক্যাল সেল ডেথ হয়। এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, আমাদের এই চ্যাপ্টার বোঝার জন্য খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এই কারণে আমি গ্রাফটা এখানে শো করছি।
আমরা যদি একটু গ্রাফটা দেখি, গ্রাফে এখানে দেখানো হচ্ছে যে একটা সেল কতটুকু ভায়াবল, কেমন, এদিকে হচ্ছে ডিউরেশন অফ ইনজুরি। তাহলে প্রথম গ্রাফটা যদি আমরা খেয়াল করি, দেখানো হচ্ছে যে যখন সময় যাচ্ছে আস্তে আস্তে সেলের ফাংশনাল এবিলিটি কমে যাচ্ছে এবং এক সময় ফাংশনাল এবিলিটি 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ সেলটা কমপ্লিটলি মারা যাচ্ছে। এবং সময়ের সাথে সাথে সর্বপ্রথম যে চেঞ্জটা প্রমিনেন্ট হয়ে ওঠে, যেটা আমাদের ব্লু লাইন দিয়ে দেখানো হয়েছে, সেটা হচ্ছে বায়োকেমিক্যাল চেঞ্জ। অর্থাৎ সেলের মধ্যে যখন ইনজুরি হয়, রিভার্সিবল ইনজুরি, এবং সেটা আলটিমেটলি রিভার্সিবল ইনজুরির দিকে চলে যায়, আলটিমেটলি সেল ডেথের দিকে চলে যায়, সর্বপ্রথম যে চেঞ্জটা অ্যাপিয়ার করে সেই চেঞ্জটা হলো বায়োকেমিক্যাল চেঞ্জ। এটা আমাদেরকে পরীক্ষার জন্য মনে রাখতে হবে, বায়োকেমিক্যাল চেঞ্জ সবার আগে অ্যাপিয়ার করে। ওকে, তারপরে যে চেঞ্জটা আমরা দেখতে পাবো সেটা হলো আল্ট্রাস্ট্রাকচারাল চেঞ্জ, এরপরে লাইট মাইক্রোস্কোপিক চেঞ্জ, এবং সর্বশেষ অর্থাৎ যখন একটা সেল ডেথ কমপ্লিট হয়ে যাবে, নেক্রোসিস কমপ্লিট হয়ে যাবে, তখনই শুধুমাত্র আমরা খালি চোখে ওই অর্গানের দিকে যদি তাকাই তাহলে আমরা সেল ডেথ বুঝতে পারবো। ওকে, তাহলে আমরা যদি এক কথায় প্রকাশ করি, কথাটা কি হবে যে সেল ইনজুরি এন্ড সেল ডেথ ওকার্স ফার্স্ট এট বায়োকেমিক্যাল লেভেল। খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। প্রিয় চিকিৎসকবৃন্দ, সেল ইনজুরি এবং সেল ইনজুরির কজগুলো পড়ার পরে এখন আমরা সেকেন্ড যে ইম্পর্টেন্ট টপিকস আলোচনা করব, এটা পরীক্ষার জন্য একটা 5 স্টার টপিক, সেটা হচ্ছে মেকানিজম অফ সেল ইনজুরি। বোর্ডে সেল ইনজুরির অনেকগুলো মেকানিজম, টোটাল 7টা মেকানিজম শো করা আছে। এই মেকানিজমটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা কোশ্চেন করতে চাই। কোশ্চেনটা হলো, কোনো একটা সেলে যখন একটা প্যাথোলজিক্যাল ইনসাল্ট সেলটাকে ডিস্টার্ব করে, ইরিটেট করে, তখন সেলটা প্রথমে রিভার্সিবল ইনজুরি হয়, এবং যখন ইনজুরিয়াস স্টিমুলাসটা তাকে কন্টিনিউয়াস ইরিটেট করতেই থাকে, তখন সে ইরিভার্সিবল ইনজুরির দিকে চলে যায় এবং আলটিমেটলি সেল ডেথ হয়, মারা যায়। আমরা সবাই জানি সেল ডেথের দুটো পাথ হয়ে আছে, একটা হলো নেক্রোসিস আর একটা হলো অ্যাপোপ্টোসিস। আমার কোশ্চেনটা হলো, একটা সেলে যখন ইরিভার্সিবল সেল ইনজুরি ঘটে যাচ্ছে, সেলটা কি নেক্রোসিসের মাধ্যমে মারা যাবে না সেলটা অ্যাপোপ্টোসিসের মাধ্যমে মারা যাবে? এটা কিভাবে ডিফাইন হয়, এটা কিভাবে ফিক্সড হয়? সেল মারা যাওয়ার জন্য কিন্তু দুটো রাস্তাই অনুমোদিত। সেলটা অ্যাপোপ্টোসিসের মাধ্যমে মারা যাওয়া সম্ভব, নেক্রোসিসের মাধ্যমে মারা যাওয়া সম্ভব। তাহলে কিভাবে এই জিনিসটা ফিক্সড হচ্ছে আফটার ইরিভার্সিবল ইনজুরি, যে ও নেক্রোসিসের মাধ্যমে মারা যাবে না অ্যাপোপ্টোসিসের মাধ্যমে মারা যাবে? এই জিনিসটা আসলে কে ফিক্সড করে? এটা কি আমরা কখনো ভেবে দেখেছি? আচ্ছা, আমি আনসার দিয়ে দিচ্ছি। আসলে একটা সেল কিভাবে মারা যাবে সেটা কমপ্লিটলি ডিপেন্ড করতেছে হচ্ছে মেকানিজম অফ সেল ইনজুরির উপর। ইনজুরিয়াস স্টিমুলাসটা সেলের মধ্যে কোন প্রসেসের মাধ্যমে সেল ইনজুরিটা ঘটাইছে সেটাই আসলে ফিক্সড করে ফেলবে যে সে পরবর্তীতে কিভাবে মারা যাবে। এখানে আমি টোটাল যে 7টা মেকানিজম শো করছি, আমি ইন্টেনশনাল ইচ্ছা করে এগুলাকে দুটো আলাদা রঙে দেখাইছি। প্রথম যে 5টা রেড কালারে দেখানো হয়েছে, যদি এই 5টা মেকানিজমের যে কোনো একটা মেকানিজমের মাধ্যমে কোনো একটা প্যাথোলজিক্যাল ইনসাল্ট সেল ইনজুরি করে, তাহলে ওই সেলটা মারা যাবে অবশ্যই নেক্রোসিসের মাধ্যমে, অবশ্যই নেক্রোসিস। এবং সর্বশেষ যে দুটো মেকানিজম শো করা হলো, একটা হলো ডিএনএ ড্যামেজ আর একটা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলার স্ট্রেস, যেটার আরেক নাম হচ্ছে আনফোল্ডেড প্রোটিন রেসপন্স অর মিসফোল্ডেড প্রোটিন রেসপন্স। যদি এই দুটো মেকানিজমের যে কোনো একটার মাধ্যমে যে কোনো প্যাথোলজিক্যাল এজেন্ট কোনো একটা সেলের ডিস্ট্রাকশন করে, তাহলে ওই সেলটা মারা যাবে অবশ্যই অ্যাপোপ্টোসিসের মাধ্যমে। এই বিষয়ে কোনো ডাউট রাখার কোনো কি নাই, সুযোগ নেই। তাহলে আপনাকে যদি কেউ কোশ্চেন করে, আমরা আগে মেকানিজম গুলো পড়ে ফেলি। কি কি মেকানিজম পসিবল? এটিপি ডিপ্রেশন, মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ, মেমব্রেন ড্যামেজ, ইনফ্লাক্স অফ ইন্টারসেলুলার ক্যালসিয়াম এন্ড লস অফ ক্যালসিয়াম হোমিওস্টেসিস, অক্সিডেটিভ স্ট্রেস যেটা হচ্ছে অ্যাকুমুলেশন অফ অক্সিজেন ডিরাইভড ফ্রি রেডিক্যালের কারণে, এবং ইআর স্ট্রেস এবং ডিএনএ ড্যামেজ। তাহলে 7টা মেকানিজম আমরা পড়ে ফেললাম। তাহলে আপনাকে যদি পরীক্ষায় এভাবে কেউ কোশ্চেন করে বা এভাবে একটা ট্রু ফলস স্টেম চলে আসে বা এসবিএ চলে আসে যে এনি প্যাথোলজিক্যাল ইনসাল্ট আলটিমেটলি কজ মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ, তাহলে কোন ভাবে এই সেলটা মারা যাবে? আনসার হবে নেক্রোসিস। পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে কোনো একটা প্যাথোলজিক্যাল এজেন্ট কোনো একটা সেলকে অ্যাটাক করার পরে ওই সেলের ক্যালসিয়াম হোমিওস্টেসিসটা নষ্ট হয়ে গেল, তাহলে সেলটা মারা যাবে কোন পাথ হয়েতে? আনসার হবে নেক্রোসিস। কোনো ডাউট রাখার কোনো সুযোগ নেই। পরীক্ষায় কোশ্চেন আসলো, কোনো একটা প্যাথোলজিক্যাল ইনসাল্ট কোনো একটা সেলকে অ্যাটাক করলো এবং তারপরে সেলের যত প্রোটিন আছে সব প্রোটিনগুলোকে ডিনেচারেশন করে দিল, মিসফোল্ডেড করে দিল, আনফোল্ডেড করে দিল, তাহলে সেলের মধ্যে একটা রেসপন্স চালু হবে, যেটাকে আমরা বলি মিসফোল্ডেড প্রোটিন রেসপন্স বা আনফোল্ডেড প্রোটিন রেসপন্স বা ইআর রেসপন্স, ইআর স্ট্রেস। এই সেলটা কোন পদ্ধতিতে মারা যাবে? কোনো চিন্তা ভাবনা ছাড়াই আনসার দিয়ে দিতে হবে হলো অ্যাপোপ্টোসিস। ওকে,
এখন এই যে 7টা মেকানিজম আমরা পড়লাম, এই 7টা মেকানিজমের মধ্যে দুটো মেকানিজম পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ওই দুটো মেকানিজম এখন আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথম যে মেকানিজমটা থেকে পরীক্ষায় কয়েকবার কোশ্চেন আসছে সেটা হলো এটিপি ডিপ্লেশন। এবং যে 7টা মেকানিজম আমি আপনাকে শো করলাম, এর মধ্যে সবচেয়ে যে মোস্ট কমনলি যে মেকানিজমের মাধ্যমে সেল ইনজুরি ঘটানো হয় সেটা হলো এটিপি ডিপ্লেশন। এটিপি ডিপ্লেশন আলটিমেটলি একটা সেলকে 3টা ওয়েতে ডিস্ট্রাকশনের পথে নিয়ে যায়, সেটা আমরা এখন আলোচনা করব। এটা আলোচনা করার আগে আমি আপনাদের কাছে কিছু ফিজিওলজির জিনিস ক্লিয়ার হয়ে নেব। আমরা প্রথমেই ধরে নিলাম এটা একটা সেল। আমরা সবাই জানি সেলের মধ্যে থাকে হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড, আর সেলের বাইরে থাকে হলো এক্সট্রা সেলুলার ফ্লুইড। আমি যদি আপনাদেরকে কোশ্চেন করি এক্সট্রা সেলুলার ফ্লুইড, কিন্তু সেটাকে আমরা চাইলে প্লাজমাও বলতে পারি, কারণ প্লাজমা হচ্ছে এক ধরনের এক্সট্রা সেলুলার ফ্লুইড। তাহলে আপনাকে যদি কোশ্চেন করা হয় যে প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশন কত, প্লাজমা পটাশিয়াম কনসেন্ট্রেশন কত, প্লাজমা ক্যালসিয়াম কনসেন্ট্রেশন কত, ঠিক সেম কোশ্চেন যেটা আমি সেলের ভিতরে করি, যে ইন্টারসেলুলার ফ্লুইডে সোডিয়াম কতটুকু থাকে, ইন্টারসেলুলার ফ্লুইডে পটাশিয়াম কতটুকু থাকে, ইন্টারসেলুলার ফ্লুইডে ক্যালসিয়াম কতটুকু থাকে। আমরা সোডিয়াম পটাশিয়ামটা সবাই আনসার দিতে পারবো আশা করি। একটা সেলের বাইরে পটাশিয়াম থাকে, অর্থাৎ প্লাজমা পটাশিয়াম থাকে হচ্ছে এভারেজে 135 থেকে 145 140 মিলিমোল পার লিটার। আমি এভারেজটা লিখলাম। এবং সেলের ভিতরে সোডিয়াম কতটুকু থাকে আমরা কি জানি? সেলের ভিতরে সোডিয়াম থাকে হচ্ছে 10 থেকে 14 মিলিমোল পার লিটার। আমি একটা এভারেজ লিখলাম যে 10 মিলিমোল পার লিটার। ওকে। সেলের বাইরে অর্থাৎ ইসিএফ বা প্লাজমাতে পটাশিয়াম কনসেন্ট্রেশন হচ্ছে 3.5 থেকে 5.5। আমি ধরে নিলাম এভারেজ 5 মিলিমোল পার লিটার, 5 মিলিমোল পার লিটার। আর সেলের ভেতরে পটাশিয়াম কতটুকু থাকে আমরা কি জানি? সেলের ভেতরে পটাশিয়াম অনেক বেশি থাকে। সেলের ভেতরে পটাশিয়াম কনসেন্ট্রেশন হচ্ছে এভারেজ 142 মিলিমোল পার লিটার। এই দুইটা আমি আশা করি আপনারা সবাই পারেন। এবার লাস্ট যেটা ক্যালসিয়াম, প্লাজমা আর সেরাম ক্যালসিয়াম কনসেন্ট্রেশন কত আমরা হয়তো অনেকে এটা জানি না। প্লাজমা আর সেরাম ক্যালসিয়াম কনসেন্ট্রেশন হচ্ছে 2.2 থেকে 2.6, এভারেজ হলো 2.5 মিলিমোল পার লিটার। কেমন? এখন লাস্ট কোশ্চেন যেটা আমি জানি যে ম্যাক্সিমামের পক্ষে এটা আনসার দেওয়া কঠিন, সেটা হলো কি যে ইন্ট্রাসেলুলার ফ্লুইডে অর্থাৎ সেলের ভিতরে ক্যালসিয়াম কনসেন্ট্রেশন কত। ঠিক আছে, আমি আপনাদেরকে কিছু ক্লু দিয়ে এটা আনসার দেওয়ার আগে, আমরা সবাই জানি আমাদের সেলের মধ্যে আমরা যখন অনেক বেশি আমরা কাজ করি, আমাদের স্কেলেটাল মাসল বা আমাদের যেগুলো স্মুথ মাসল যখন আমরা কাজ করি তখন সেখানে কি হয়, কন্ট্রাকশন হয়, মাসল কন্ট্রাকশন হয়, স্মুথ মাসল কন্ট্রাকশন আর স্কেলেটাল মাসল কন্ট্রাকশন। এবং মাসল কন্ট্রাকশনের জন্য অ্যাক্টিন মায়োসিন কাপলিং হতে হয়। অ্যাক্টিন মায়োসিন কাপলিং এর জন্য সেলের মধ্যে ক্যালসিয়াম বাইন্ড করতে হয়, কার সাথে? ট্রোপোমায়োসিনের সাথে। তাহলে আমরা সবাই পড়ে আসছি অ্যাকশন পটেনশিয়াল পড়ার সময় যে একটা সেল কন্ট্রাকশন করার আগে যখন অ্যাক্টিন মায়োসিন কাপলিং হবে তার ঠিক আগে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম সেলের মধ্যে রিলিজ হয় এবং সেই ক্যালসিয়াম সেল কন্ট্রাকশনে মাসল কন্ট্রাকশনে হেল্প করে। তাহলে এই ইনফরমেশনটা শুনে আপনার কাছে কি মনে হচ্ছে যে সেলের বাইরে থেকে এক্সট্রাসেলুলার ফ্লুইড থেকে সেলের ভিতরে ক্যালসিয়াম বেশি থাকা প্রয়োজন না কম থাকা প্রয়োজন? এটা শুনে অনেকে আনসার দেয় ভাইয়া তাহলে তো সেলের মধ্যে ক্যালসিয়াম বেশি থাকা প্রয়োজন। শুনে কিন্তু তাই মনে হয়, কিন্তু আসলে কিন্তু তা না। সেলের মধ্যে ক্যালসিয়াম কনসেন্ট্রেশনটা হচ্ছে বলা হয় একেবারে কম থাকে, যেটাকে বলা হয় অলমোস্ট জিরো। সেলের মধ্যে ক্যালসিয়াম কনসেন্ট্রেশন কত? অলমোস্ট জিরো। সেটা একেবারে কম। কতটুকু কম? সেটা হলো মাত্র 0.1। এতক্ষণ সব আমরা মিলিমোলে হিসাব করছি, আর এটা মিলিমোলে না, এটা আরো ছোট জিনিসে হিসাব হয়, সেটা হচ্ছে মাইক্রোমোল। 0.1 মাইক্রোমোল পার লিটার। অর্থাৎ ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম কনসেন্ট্রেশন হচ্ছে 0.1 মাইক্রোমোল পার লিটার, যেটাকে আমরা বলতেছি অলমোস্ট জিরো। তাহলে এই যে আমি আপনাদের সামনে সেলের ভিতরে এবং সেলের বাইরে সোডিয়াম পটাশিয়াম এবং ক্যালসিয়ামের নর্মাল লেভেলটা শো করলাম। একটা সেল যখন সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, তখন অবশ্যই এই সাম্যাবস্থাটা তাকে মেনটেন করতে হবে। কোনো একটা সেলে যদি এই সাম্যাবস্থাটা নষ্ট হয়ে যায় তাহলে তার যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, সেই রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা নষ্ট হয়ে যাবে, সেই সেলটা বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে এবং আলটিমেটলি সেলটা ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কারণে মারা যাবে। তাহলে আমরা যদি শুধু ক্যালসিয়াম নিয়ে কথা বলি, ঠিক আছে, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট যে একটা সেল সুস্থ থাকার জন্য, স্বাভাবিক থাকার জন্য ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম কনসেন্ট্রেশন খুব কম থাকতে হবে।
যদি যে কোনো কারণে ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম কনসেন্ট্রেশন বেড়ে যায় তাহলে ওই সেলটার জন্য বেঁচে থাকা কঠিন হবে, নাম্বার 1। নাম্বার 2, এখন আমরা যদি আপনাদেরকে কোশ্চেন করি, আমাদের যে সেল মেমব্রেন, প্লাজমা মেমব্রেন, যেটা হচ্ছে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন, যদি একটা সোডিয়ামকে মুভ করার সুযোগ দেওয়া হয়, বলেন তো দেখি সোডিয়াম কোথা থেকে কোথায় মুভ করবে? ব্যাপন নিয়ম অনুযায়ী সোডিয়াম যেহেতু বাইরে বেশি, বাইরে থেকে ভেতরে ঢুকবে। পটাশিয়াম যেহেতু ভেতরে বেশি, ওকে যদি মুভ করতে দেওয়া হয় স্বাধীনভাবে, সে তাহলে ভেতর থেকে বাইরে বের হবে। অর্থাৎ পটাশিয়ামের কি হবে, নর্মালি কি হওয়ার কথা? ইফ্লাক্স হওয়ার কথা। সোডিয়ামের নর্মালি কি হওয়ার কথা? ইনফ্লাক্স হওয়ার কথা। ঠিক সেম ভাবে ক্যালসিয়াম কোথায় বেশি? বাইরে বেশি। ক্যালসিয়ামকে যদি মুভ করতে দেওয়া হয় তাহলে স্বাধীনভাবে সে কি করতো? ক্যালসিয়ামের ইনফ্লাক্স হতো। কিন্তু আমাদের সেলের মধ্যে কি আসলে এটা হয়? আমাদের সেলের মধ্যে কিন্তু আসলে এটা হয় না। কারণ যদি প্রকৃতির পক্ষে, নেচারের পক্ষে, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের পক্ষে তাদেরকে মুভ করতে দেওয়া হয়, তাহলে কিছুক্ষণ পরে কি হবে? ভেতরে এবং বাইরে তাদের কনসেন্ট্রেশন ইকুয়াল হয়ে যাবে। ভেতরে এবং বাইরে যদি কনসেন্ট্রেশন ইকুয়াল হয়, কোনো সেল কি বেঁচে থাকা পসিবল? পসিবল না। রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল মেনটেন না করলে কোনো সেলের পক্ষে বেঁচে থাকা পসিবল না। তার মানে কি? তার মানে হলো একটা সেল বেঁচে থাকতে হলে, সুস্থ থাকতে হলে এবং স্বাভাবিক থাকতে হলে কখনোই প্রকৃতির পক্ষে, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের পক্ষে মুভমেন্ট করতে দেয়া যাবে না। মুভমেন্ট করতে হবে সবসময় কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের বিপক্ষে। এবং আমরা সবাই জানি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের বিপক্ষে মুভমেন্ট করতে হলে কি লাগে? এনার্জি অ্যাপ্লাই করতে হয়, শক্তি লাগে। একদম এক্স্যাক্টলি আসলে তাই হয়। আমরা যদি এবার একটু খেয়াল করি মনোযোগ দিয়ে, আমাদের যখন আমরা ছোট থাকতে ফিজিওলজি পড়ছিলাম তখন আমরা একটা সুন্দর পাম্পের কথা শুনছিলাম, যে পাম্পকে বলা হয় সোডিয়াম পটাশিয়াম এটিপেস পাম্প। কি পাম্প? পাম্পের নাম হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এটিপেস পাম্প। যে পাম্প এটিপি কে ইউজ করে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের বিপক্ষে, ঠিক আছে, সোডিয়াম এবং পটাশিয়ামকে মুভ করে। এই পাম্পটা কি করে? কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের বিপক্ষে কাজ করে। বাইরে সোডিয়াম বেশি থাকা সত্ত্বেও প্রত্যেকবারে সে সোডিয়ামকে বের করে দেয় এবং পটাশিয়ামকে ভেতরে ঢুকায়। এই পাম্পটা এই কাজটা যদি না করতো তাহলে কখনোই সেলের বাইরে বেশি সোডিয়াম এবং সেলের ভেতরে বেশি পটাশিয়াম, এই কন্ডিশনটা মেনটেন করা পসিবল হতো না। তাহলে প্রিয় চিকিৎসকবৃন্দ, যদি কোনো কারণে আপনি এটিপি সাপ্লাই বন্ধ করে দেন, এটিপি সাপ্লাই বন্ধ নাই, তাহলে সোডিয়াম পটাশিয়াম এটিপেস পাম্প কি কাজ করবে? কাজ করবে না। কি করবে? সে কাজ করা বন্ধ করে দেবে। সোডিয়াম পটাশিয়াম এটিপেস পাম্প যখন কাজ করা বন্ধ করে দিবে, এনার্জি আপনি আর অ্যাপ্লাই করছেন না, তখন প্রকৃতির খেলা শুরু হবে। তখন কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের পক্ষে আয়নের মুভমেন্ট স্টার্ট হয়ে যাবে, যেটা একটা সুস্থ স্বাভাবিক সেলে হওয়ার কথা ছিল না। ফলে আলটিমেটলি কি হবে? এটিপি ডিপ্লেশন হলে, যেহেতু সোডিয়াম বাইরে বেশি, সোডিয়ামের ইনফ্লাক্স হবে, ক্যালসিয়ামের ইনফ্লাক্স হবে। তাহলে ইনফ্লাক্স হচ্ছে কার? সেলের মধ্যে ইনফ্লাক্স হচ্ছে কার? এটিপি ডিপ্লেশনে ইনফ্লাক্স হবে হচ্ছে সোডিয়াম এবং ক্যালসিয়াম, এই দুজনের হবে হচ্ছে গিয়ে ইনফ্লাক্স কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের পক্ষে। কারণ কি? এটিপি নাই, সোডিয়াম পটাশিয়াম এটিপেস পাম্প কাজ করছে না। ফলে এবার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের পক্ষে খেলা শুরু হয়ে যাচ্ছে। আর ইফ্লাক্স হবে কার? পটাশিয়ামের। পটাশিয়ামের কি হবে? ইফ্লাক্স। পটাশিয়াম যেহেতু ভিতরে বেশি, সে বাইরের দিকে মুভ করবে। তাহলে খেয়াল করেন, যখন সোডিয়াম পটাশিয়াম এটিপেস পাম্প ফেল করতেছে, তখন ভেতরে ঢুকছে 2 জন আর বের হচ্ছে মাত্র 1 জন। তাহলে নিট যদি আমরা হিসাব করি, সেলের ভেতরে আয়ন বেশি ঢুকতেছে। এবং আমরা সবাই জানি, কেমিস্ট্রিতে আমরা পড়ছি, একটা আয়ন যখন মুভ করে তখন সে সাথে অব্লিগেটরি ওয়াটারকে নিয়ে মুভ করে। ফলে আলটিমেটলি কি হবে? এটিপি ডিপ্লেশন হচ্ছে। এটিপি ডিপ্লেশনের কারণে সোডিয়াম পটাশিয়াম এটিপেস পাম্প কাজ করা বন্ধ করে দিচ্ছে। সেলের মধ্যে কার ইনফ্লাক্স হচ্ছে? সোডিয়াম এবং ক্যালসিয়ামের ইনফ্লাক্স হচ্ছে, পটাশিয়ামের ইনফ্লাক্স হচ্ছে। নিট আলটিমেটলি সেলের মধ্যে আয়ন বেশি প্রবেশ করতেছে উইথ অব্লিগেটরি ওয়াটার। ফলে কি হবে? সেল সোয়েলিং হবে, অর্গানেলি সোয়েলিং হবে। আমরা সবাই জানি, আমরা সবাই প্যাথোলজিতে পড়ে আসছি, যে কোনো সেল ইনজুরিতে, রিভার্সিবল সেল ইনজুরিতে কি হয়? সেলুলার সোয়েলিং হয়, অর্গানেলি সোয়েলিং হয়। কিভাবে হয়? দিস ইজ দ্য মেকানিজম। আমি একটু আগে বলছি যে ম্যাক্সিমাম প্যাথোলজিক্যাল এজেন্ট সেলের যে জিনিসটাকে টার্গেট করে সেটা হয় সে এটিপি, সোডিয়াম পটাশিয়াম এটিপেস পাম্পকে কাজ করা বন্ধ করে দেয়। আলটিমেটলি এটিপি ডিপ্লেশন হয়। ঠিক আছে, সরি, সে এটিপি সিনথেসিসকে বন্ধ করে দেয়, আলটিমেটলি এটিপি ডিপ্লেশন হয়, যার কারণে সোডিয়াম পটাশিয়াম এটিপেস পাম্প ফেল করে। এই কারণে ম্যাক্সিমাম সেল ইনজুরিতে, রিভার্সিবল সেল ইনজুরিতে কি হয়? সেল সোয়েলিং হয়, অর্গানেলি সোয়েলিং হয়। দিস ইজ দ্য মেকানিজম। আশা করি আমাদের প্রত্যেকের এটা ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা
যদি আমাদের স্লাইডে ব্যাক করি, দেখা যাচ্ছে যে কোনো একটা সেলে ইস্কেমিয়ার কারণে আলটিমেটলি মাইটোকন্ড্রিয়া এটিপি সিনথেসিস বন্ধ করে দিছে। এটিপি ডিপ্রেশনের সর্বপ্রথম যে ঘটনা ঘটছে সেটা কি, যে তার সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প ফেল করছে, ফলে ইনফ্লাক্স হচ্ছে সোডিয়াম, ক্যালসিয়াম, সাথে অব্লিগেটরি ওয়াটার, এবং ইনফ্লাক্স হচ্ছে পটাশিয়ামের। যেহেতু ইনফ্লাক্সের তুলনায় ইনফ্লাক্সটা বেশি হচ্ছে, ফলে কি হবে, অর্গানেলি সোয়েলিং হচ্ছে, সেল সোয়েলিং হচ্ছে। নাম্বার 1। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম চেঞ্জটা আমরা বুঝে গেলাম। এবার এটিপি ডিপ্রেশনের কারণে দ্বিতীয় যে চেঞ্জটা হয় সেটা হচ্ছে সেল অ্যারোবিক গ্লাইকোলাইসিস থেকে অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে সুইচ করে। এবং আমরা সবাই জানি অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের এন্ড প্রোডাক্টটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, যেটা সেলের পিএইচ কি করে ফেলে, কমায় ফেলে। সেলের অ্যাসিডিটি বাড়ে, অর্থাৎ পিএইচ কমে। এবং পিএইচ কমলে সেলের যেটা হয়, সেলের নিউক্লিয়ার ক্রোমাটিন কনডেনসেশন হয়, ক্লাম্পিং হয়। এবং যখন ক্রোমাটিন কনডেনসেশন হয় বা ক্রোমাটিন ক্লাম্পিং হয়, তখন সেই ক্রোমাটিনের ফাংশনাল অ্যাবিলিটি কমে যায়। এবং একটা সেলের যেটা নিউক্লিয়াস, ক্রোমাটিন, ক্রোমোজোম, তার ফাংশনাল অ্যাবিলিটি যদি কমে যায়, সেই সেলের সার্ভাইভ করাটা কঠিন হয়ে পড়ে। এবং এটিপি ডিপ্রেশনের কারণে সর্বশেষ যে ঘটনাটা ঘটে সেটা হলো, আমরা সবাই জানি, আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের সেলের মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দু ধরনের থাকে। কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে হচ্ছে ফ্রি, কেমন, যেগুলোর গায়ে কোনো রাইবোজোম লাগানো থাকে না। আর কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, ঠিক আছে, কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে যেগুলোর সারফেসে ছোট 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 রাইবোজোম বসানো থাকে। এবং যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সারফেসে রাইবোজোম বসানো থাকে, এগুলোকে বলা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং সেলের মধ্যে কিছু রাইবোজোম ফ্রি থাকে, কেমন, সেলের মধ্যে কিছু রাইবোজোম কি থাকে, ফ্রি থাকে। যেটা ইম্পর্টেন্ট কনসেপ্টের জন্য, সেটা মনে রাখতে হবে যে ফ্রি রাইবোজোম এবং ফ্রি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কখনোই প্রোটিন সিনথেসিস করতে পারে না। প্রোটিন সিনথেসিস করার জন্য রাইবোজোমকে অবশ্যই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে অ্যাটাচড থাকতে হবে, যেটাকে আমরা বলি হচ্ছে প্রোটিন সিনথেসিস অ্যাপারেটাস, যার আরেক নাম হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অর্থাৎ প্রোটিন সিনথেসিস অ্যাবিলিটির জন্য অবশ্যই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে পলিজোমকে তথা রাইবোজোমকে অ্যাটাচড থাকতে হবে। যদি যে কোনো কারণে এই রাইবোজোম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ডিটাচড হয়ে পড়ে, তাহলে সেলের প্রোটিন সিনথেসিস অ্যাপারেটাসটা ভেঙে যাচ্ছে। ঠিক আছে, তার মানে প্রোটিন সিনথেসিস সেলের মধ্যে বন্ধ হয়ে যাবে। এবং একটা সেল বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত তার মধ্যে প্রোটিন টার্ন ওভার হতে হয়। ঠিক আছে, কিছু প্রোটিন ভাঙে, কিছু প্রোটিন তাকে আবার গড়তে হয়। ফলে সেলের যদি এই প্রোটিন সিনথেসিস অ্যাপারেটাসটা নষ্ট হয়ে যায় এটিপি ডিপ্রেশনের কারণে, ডিটাচমেন্ট অফ দ্য রাইবোজোমের কারণে ফ্রম দ্য সারফেস অফ দ্য রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাহলে ওই সেলের জন্য সার্ভাইভ করাটা কঠিন হয়ে পড়ে। তাহলে আমরা দেখলাম 3 নম্বরে এটিপি যখন কমে যাচ্ছে, এটিপি কমে যাওয়ার কারণে রাইবোজোম এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সারফেস থেকে ডিটাচড হয়ে যাচ্ছে, ফলে প্রোটিন সিনথেসিস অ্যাপারেটাসটা আর ফাংশন করতে পারতেছে না। সেলের মধ্যে প্রোটিন সিনথেসিস কি হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। ফলে প্রিয় চিকিৎসক বৃন্দ, খুব ইম্পর্টেন্ট একটা ছবি। এই ছবিটাকে যদি বলা হয় কয়টা স্টার দিতে, এই ছবিটার স্টার হচ্ছে ইনফিনিটি স্টার। কেমন, এই ছবি থেকে কয়েকবার পরীক্ষায় কোশ্চেন আসছে এবং এটা স্যারদের খুব ফেভারিট। বারবার স্যাররা এই ছবি থেকে, এই টপিক থেকে কোশ্চেন করতে পছন্দ করেন। আমি যদি একটু আবার ক্লিয়ার করি, আমরা দেখলাম যে কোনো কারণে যদি এটিপি ডিপ্লেশন হয়, এটিপি সিনথেসিস বন্ধ হয়ে যায়, তাহলে আলটিমেটলি 3টা ঘটনা ঘটতেছে। প্রথম ঘটনাটা হচ্ছে কি, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের পক্ষে ইলেকট্রোলাইটের মুভমেন্ট শুরু হচ্ছে। কারণ কি, সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পটা বন্ধ হয়ে গেছে। ফলে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের পক্ষে সেলের ভেতরে সোডিয়াম এবং ক্যালসিয়ামের ইনফ্লাক্স হচ্ছে, সাথে অব্লিগেটরি ওয়াটার ইনফ্লাক্স হচ্ছে, এবং পটাশিয়ামের ইনফ্লাক্স হচ্ছে। যেহেতু ইনফ্লাক্সটা হচ্ছে কম্পারেটিভলি বেশি, ফলে সেল সোয়েলিং হচ্ছে, অর্গানেলি সোয়েলিং হচ্ছে। নাম্বার 1। নাম্বার 2, এটিপি ডিপ্রেশনের কারণে সেল অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে সুইচ করতেছে, যার এন্ড প্রোডাক্ট হচ্ছে একটা অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, যেটা সেলের মধ্যে একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করতেছে, অর্থাৎ পিএইচ ফল করতেছে। পিএইচ ফল করলে বা অ্যাসিডিক এনভায়রনমেন্ট হলে সেলের নিউক্লিয়ার গুলো, ক্রোমাটিন গুলো কনডেনসেশন হয়, ক্লাম্পিং হয়। ক্রোমাটিন কনডেনসেশন নিউক্লিয়াসের বা ক্রোমোজোমের যে ফাংশনাল অ্যাবিলিটি সেটাকে কমায় ফেলে, ফলে সেলের পক্ষে সার্ভাইভ করাটা কঠিন হয়ে পড়ে। এবং সর্বশেষ এটিপি ডিপ্রেশন হলে রাইবোজোম গুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সারফেস থেকে ডিটাচড হয়ে পড়ে, ফলে প্রোটিন সিনথেসিস অ্যাপারেটাসটা ভেঙে যাচ্ছে, সেই প্রোটিন সিনথেসিস অ্যাবিলিটিটা হারায় ফেলতেছে। সেলের পক্ষে সার্ভাইভ হওয়াটা আরো কঠিন হয়ে গেল। তাহলে ভায়া দিস মেকানিজম এটিপি ডিপ্লেশন কজ রিভার্সিবল সেল ইনজুরি, এবং এটা যদি সময়ের সাথে সাথে চলতে থাকে দেন প্রোগ্রেস টু ইরিভার্সিবল সেল ইনজুরি। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হলো। লাল কালি দিয়ে লিখে রাখছি, এই লাইনটার মূল্য আসলে অনেক বেশি, অলরেডি এটা আমি ডিসকাস করছি। কি লেখা আছে,
যে সাইটোসলিক ফ্রি ক্যালসিয়াম ইজ মেনটেন এট ভেরি লো কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশনটা কত লো? 0.1 মিলিমোল না, কিন্তু মাইক্রোমোল পার লিটার। এবং আরেকটা ইনফরমেশন সেকেন্ড লাইনে লেখা আছে, সেটা হলো যে অল্প পরিমাণ ক্যালসিয়াম সাইটোসেলের মধ্যে থাকে, সেটাও আবার সবটুকু কি থাকে না, ফ্রি থাকে না। দুটো স্পেশাল অর্গানেলের মধ্যে স্টোর করা থাকে। সে দুটো স্পেশাল অর্গানেলের নাম হলো কি, মাইটোকন্ড্রিয়া এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অর্থাৎ মোস্ট ইন্টারসেলুলার ক্যালসিয়াম ইজ সিকোয়েস্টার্ড। সিকোয়েস্টার্ড মানে হচ্ছে কি থাকা, লুকায়া থাকা, সংরক্ষিত থাকা ইন মাইটোকন্ড্রিয়া এন্ড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আপনাদের মনে করা দেওয়ার জন্য আবার বলছি, যখন মাসল কন্ট্রাকশনের সময় অ্যাক্টিন মায়োসিন কাপলিং এর আগে ক্যালসিয়ামের প্রয়োজন হয়, সেই ক্যালসিয়ামটা রিলিজ করে হচ্ছে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। সার্কোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অফ স্কেলেটাল মাসল। কেমন? যে কথাটা বলছি সে কথাটাই ঠিক এই ছবিতে শো করা হয়েছে। এই ছবিটা রবিন্স থেকে নেওয়া। একটু খেয়াল করি, যখন একটা ইনজুরিয়াস এজেন্ট কোন একটা সেলকে অ্যাটাক করলো, সে কি করলো, অ্যাটাক করে সেলের যে ইলেকট্রোলাইট ব্যালেন্সটা ছিল, সেই ইলেকট্রোলাইট ব্যালেন্সটাকে যে কোনো ভাবে হোক নষ্ট করে দিল, যে কোনো ভাবে হোক। তাহলে আলটিমেটলি কি হলো, সেলের মধ্যে ওই যে আগের মতো কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের পক্ষে ক্যালসিয়ামের ইনফ্লাক্স শুরু হলো। সেলের মধ্যে যখন ক্যালসিয়াম কনসেন্ট্রেশন বাড়তে থাকে, তখন সে কি করে, উইদিন মাইটোকন্ড্রিয়া এন্ড উইদিন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যে ক্যালসিয়ামটা জমা ছিল, যেটার পরিমাণে খুবই অল্প, সেই ক্যালসিয়ামটাও তখন সাইটোসেলে চলে আসতে শুরু করে। ফলে সাইটোসলিক ক্যালসিয়াম আরো বেশি বৃদ্ধি পায়। এভাবে সাইটোসলিক ক্যালসিয়াম যখন একটা অপটিমাম লেভেল ক্রস করে, তখন সে যেটা করে, আমাদের সেলের মধ্যে একজন ঘুমায়া থাকে সবসময়, যে একজনের নাম হচ্ছে লাইসোজোম, যে খুব ডেঞ্জারাস, যে জেগে গেলে একটা সেলের পক্ষে বেঁচে থাকাটা কঠিন হয়ে পড়ে। সেই ক্যালসিয়াম যখন অপটিমাম একটা লেভেল ক্রস করে ফেলে, তখন সে কি করে, সেই ঘুমায় থাকা লাইসোজোমকে অ্যাক্টিভ করে ফেলে। ফলে লাইসোজোমাল এনজাইমগুলো অ্যাক্টিভেশন হয়, ফসফোলিপেজ অ্যাক্টিভেশন হয়ে সেল মেমব্রেন ফসফোলিপিডকে ড্যামেজ করে, মেমব্রেন ড্যামেজ হয়। প্রোটিয়েজকে অ্যাক্টিভ করে, প্রোটিয়েজ সাইটোস্কেলেটাল যে প্রোটিনগুলো আছে, সেই সাইটোস্কেলেটাল প্রোটিনগুলোকে ভেঙে ফেলে, ফলে মেমব্রেন ড্যামেজ হয়। এন্ডোনিউক্লিয়াস অ্যাক্টিভ হয়, যেটা ডিএনএ এবং আরএনএ কে ভাঙার মাধ্যমে নিউক্লিয়ার ড্যামেজ করে। এবং এটিপেজ এনজাইম অ্যাক্টিভ হয়, যেটা সেলের মধ্যে থাকা এটিপি ডিপ্লেশন করে ফেলে, এটিপি কে ভেঙে ফেলে। তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে যে কোনো ভাবেই হোক, কোন একটা ইনজুরিয়াস এজেন্ট যদি কোনো একটা সেলের মধ্যে ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিসটা নষ্ট করে দিতে পারে, সেলের মধ্যে ক্যালসিয়ামের কনসেন্ট্রেশনটা বাড়ায় দিতে পারে অ্যাবনরমালি, তাহলে সে সেল ইনজুরি করতে পারবে। সেল ইনজুরি কিভাবে করে? ভায়া অ্যাক্টিভেশন অফ লাইসোজোমাল এনজাইম। ফসফোলাইপেজ ডিগ্রেড সেল মেমব্রেন ফসফোলিপিড, protease degrade cytoskeletal protein, ultimately collectively cause membrane damage. এরপরে আমরা দেখলাম endonuclease enzyme cause nuclear damage, ATPase cause degradation of the ATP. This is the mechanism or this is the process যার মাধ্যমে ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস এর ব্রেকডাউন একটা সেলকে সেল ডেথের দিকে বা ইরিভার্সিবল ইনজুরির দিকে নিয়ে যেতে পারে। ওকে, তাহলে প্রিয় চিকিৎসকবৃন্দ, আমরা সেল ইনজুরির সেকেন্ড ইম্পর্টেন্ট টপিকসটা সেটা আমরা পড়ে ফেললাম, মেকানিজম অফ সেল ইনজুরি। আমি আবার বলে দিচ্ছি পরীক্ষার জন্য, ফার্স্ট আপনাকে যেটা মনে রাখতে হবে যে এই 7টা মেকানিজমের মধ্যে এটাগুলোকে আমরা দুটা ভাগে ভাগ করে ফেলছি। প্রথম যে 5টা মেকানিজম, এই 5টার যে কোনো একটার মাধ্যমে যদি সেল ইনজুরি হয়, তাহলে ওই সেলটা মারা যাবে নেক্রোসিসের মাধ্যমে। সর্বশেষ যে দুটো মেকানিজম লেখা আছে, ইআর স্ট্রেস এবং ডিএনএ ড্যামেজ, কোনো একটা প্যাথোলজিক্যাল এজেন্ট যদি এই দুইটার যে কোনো একটার মাধ্যমে সেল ইনজুরি করে থাকে, তাহলে সেলটা মারা যাবে অ্যাপোপ্টোসিসের মাধ্যমে। এবং এই 7টা মেকানিজমের মধ্যে দুটো মেকানিজম আমরা হাইলাইট করেছি বিশেষভাবে, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। একটা হলো এটিপি ডিপ্লেশন, আর একটা হলো ইনফ্লাক্স অফ ইন্টারসেলুলার ক্যালসিয়াম এন্ড লস অফ ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস, কিভাবে সেল ইনজুরি করতে পারে। চিকিৎসকবৃন্দ, এখন আমরা যে টপিকসটা ডিসকাস করব সেটা হলো রিভার্সিবল সেল ইনজুরি এবং ইরিভার্সিবল সেল ইনজুরি। রিভার্সিবল সেল ইনজুরির পড়ানোর আগে যে কথাটা বলে নিতে চাই, যেটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখা লাগবে, সেটা হলো একটু পরেই আমরা রিভার্সিবল সেল ইনজুরি এবং ইরিভার্সিবল সেল ইনজুরির মরফোলজিক্যাল ফিচারগুলো খুব ভালোভাবে আলোচনা করব, একদম ক্লিয়ার হয়ে পড়ে নেব। কিন্তু সেটার আগে এই লাইনটা আমাদের মাথায় সেট করতে হবে যে একটা সেলে যে কোনো একটা ইনজুরিয়াস এজেন্ট যখন প্রথমে তাকে ইরিটেট করবে, প্রথমে রিভার্সিবল ইনজুরি হবে। যে কোনো রিভার্সিবল ইনজুরিতে অন্য কোনো ফিচার আসুক বা না আসুক, দুটো ফিচার সবসময় আপনি পাবেন, কনসিস্টেন্টলি থাকবে। সে দুটো ফিচার হচ্ছে কি, একটা হলো সেল সোয়েলিং হবেই, আর একটা হলো সেলের মধ্যে কিছু ফ্যাটি চেঞ্জ হবে। তাহলে মনে রাখতে হবে, আমি আবার রিপিট করছি, ইনজুরিয়াস এজেন্টের ক্লাসের উপর ডিপেন্ড করে
রিভার্সিবল সেল ইনজুরিতে বিভিন্ন ধরনের মরফোলজিক্যাল চেঞ্জ আসা পসিবল, ঠিক আছে? অনেকটাতে এক এক ধরনের মরফোলজিক্যাল চেঞ্জ হয়তো আমরা পাবো, কিন্তু দুটো মরফোলজিক্যাল চেঞ্জ কনসিস্টেন্টলি সবসময় রিভার্সিবল সেল ইনজুরিতে প্রেজেন্ট থাকবে। একটা হলো সেল সোয়েলিং আর একটা হলো ফ্যাটি চেঞ্জ। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, এখন আমরা দেখব কোনো একটা সেলকে আমরা যদি ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে দেখি এবং ওই সেলে যদি রিভার্সিবল সেল ইনজুরি হয় তাহলে কি কি মরফোলজিক্যাল চেঞ্জগুলো দেখা সম্ভব। ওকে, তাহলে এটা জানার জন্য আমরা টোটাল হাতের 5টা আঙ্গুলকে ইউজ করব। কেমন? আমরা মনে রাখবো যে রিভার্সিবল সেল ইনজুরিতে একটা সেলের মধ্যে 5 ধরনের চেঞ্জ ঘটতে পারে। তাহলে আচ্ছা, নর্মালি আগে আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনাকে বলা হচ্ছে মাইক্রোস্কোপ দিয়ে যে এই সেলটাকে আপনি একটু দেখুন। তাহলে বলেন তো, একটা সেলের মধ্যে যদি আপনাকে দেখতে বলে আপনি কোন কোন এসেনশিয়াল স্ট্রাকচারের দিকে তাকাবেন? সবার প্রথমে সেলকে যে প্রোটেক্ট করে রাখে প্লাজমা মেমব্রেন, আপনি তার দিকে তাকাবেন যে এখানে কোনো চেঞ্জ হলো কিনা। তারপরে দেখা যাচ্ছে আপনি তাকাতে চাচ্ছেন পাওয়ার হাউসের দিকে, মাইটোকন্ড্রিয়াতে কোনো চেঞ্জ হলো কিনা। এরপর আপনি তাকাতে চাচ্ছেন সেলের ব্রেইন, নিউক্লিয়াসের দিকে, নিউক্লিয়াসে কোনো চেঞ্জ হলো কিনা। তারপরে আপনি একটা ওভারঅল সেলের সাইটোপ্লাজমের দিকে নজর দিলেন যে সাইটোপ্লাজমে কোনো অ্যাবনর্মাল কিছু আমি দেখতে পাই কিনা। এবং সর্বশেষ সেলের যে প্রোটিন সিনথেসিস অ্যাপারেটাস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তার দিকে তাকালেন যে ও ঠিক আছে কিনা। ঠিক না? এটাই তো হওয়ার কথা। আপনাকে যদি সেলের দিকে একটা ইলেকট্রন মাইক্রোস্কোপে দিয়ে তাকাইতে বলে, দেখতে বলে, আপনি এই জিনিসগুলোর দিকেই আসলে তাকাবেন। এবং বিষয়টা আসলে একই, এরকমই। আমরা কিভাবে মনে রাখবো? নাম্বার 1 সেটা হলো যে একটা সেলে যখন রিভার্সিবল সেল ইনজুরি হবে, সর্বপ্রথম তার মেমব্রেনে কিছু চেঞ্জ হবে। কিন্তু মেমব্রেনে চেঞ্জ হলেও মেমব্রেন রাপচার হবে না, মেমব্রেন কন্টিনিউটি লস হবে না। যেহেতু রিভার্সিবল সেল ইনজুরিতে মেমব্রেন রাপচার হবে না, মেমব্রেন কন্টিনিউটি লস হবে না, মেমব্রেন ইন্টিগ্রিটিটা ঠিক থাকবে। এই কারণে রিভার্সিবল সেল ইনজুরিতে কখনোই সেল কন্টেন্ট লিক হবে না। এটা মাথায় রাখতে হবে, এটা একদম ক্লিয়ার কনসেপ্ট আমাদেরকে জানতে হবে। তাহলে নাম্বার 1, প্লাজমা মেমব্রেনে কিছু অল্টারেশন হবে, কিছু চেঞ্জ হবে, যার কারণে কি হবে? মেমব্রেন ব্লেবিং হতে পারে, মেমব্রেন ব্লান্টিং হতে পারে, এবং মেমব্রেনে যে মাইক্রোভিলাই গুলো থাকে সে মাইক্রোভিলাই গুলো লস হয়ে যেতে পারে। কিন্তু এই চেঞ্জ গুলো হলেও কখনোই মেমব্রেন ইন্টিগ্রিটিটা কি হবে না? লস হবে না। নাম্বার 2, এখন আমরা তাকাবো মাইটোকন্ড্রিয়ার দিকে। মাইটোকন্ড্রিয়ার কি হবে? সোয়েলিং হবে। খুব সহজ, আমরা একটু আগে পড়ে আসছি যে যখন একটা সেল ইনজুরি হয় কি হয়? অর্গানেলি সোয়েলিং হয়, সেল সোয়েলিং হয়। তাহলে মাইটোকন্ড্রিয়ার সোয়েলিং হবে এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিছু অ্যাবনর্মাল সাবস্টেন্স অ্যাপিয়ার করবে, যেগুলোকে আমরা বলতেছি অ্যামরফাস ডেনসিটি। ওকে, কিন্তু মনে রাখতে হবে রিভার্সিবল সেল ইনজুরিতে মাইটোকন্ড্রিয়াতে যে অ্যামরফাস ডেনসিটি